একটি বাড়ির ভিতরের রাত, তখন 10:30। একজন স্বামী যিনি খুব বেশি অসুস্থ ছিলেন, বিছানা থেকে উঠতে পারছিলেন না। তিনি তার স্ত্রীকে ডাকতে লাগলেন, কিন্তু তার স্ত্রী তাকে ছেড়ে গিয়েছিল। আর এই কথাটা শুধু জানত বাড়ির কাজের মহিলা পুষ্পা। শুরুর দিকে পুষ্পা কিছুক্ষণ চুপ করে সব শুনছিল, তার সাহস হচ্ছিল না এই কথা বলার। কিন্তু যখন সেই স্বামী বারবার তার স্ত্রীকে ডাকতে লাগল, তখন পুষ্পা সেখানে চলে আসে এবং তাকে পুরো কথা জানিয়ে দেয়। যখন সে জানায় যে যার সঙ্গে সে ভালোবেসে বিয়ে করেছিল সেই স্ত্রী তাকে এই অবস্থায় ছেড়ে চলে গেছে, তখন নীরজের চোখ থেকে জল ঝরতে শুরু করে। কিন্তু ঠিক তখনই পুষ্পা একদম কাছে এসে তার হাত নিজের হাতে নিয়ে বলে, মালিক, আপনি চিন্তা করবেন না, আমি তো আছি, আমি আপনার যত্ন নেব। কিন্তু পুষ্পা কে ছিল, আর সে কেন এতটা আন্তরিক হয়ে মালিকের যত্ন নিতে চাচ্ছিল? দিল্লির ভেতরে এক ছেলেও বাস করত, যার নাম ছিল নীরজ। সে মূলত বিহারের ছেলে হলেও পড়াশোনার জন্য দিল্লিতে এসে থাকত। তার মা বাবা প্রতি মাসে তার খরচের জন্য কিছু টাকা পাঠাতেন, কিন্তু সেই টাকা ছিল সীমিত। এই সীমিত টাকায় নীরজকে নিজের থাকা, খাওয়া আর পড়াশোনার সব খরচ সামলাতে হতো। সব বই কিনে পড়া তার সাধ্যের বাইরে ছিল, তাই সে নিয়মিত একটা লাইব্রেরিতে যেত। লাইব্রেরিতে নানা বিষয়ে বই থাকত, আর সেখানে বসে পড়াশোনা করতে পারত সে। একদিন নীরজ যথারীতি লাইব্রেরিতে যায়। সে নিজের পড়ার জন্য একটা বই নিয়ে বসে পড়ে। ঠিক তখনই 3 জন মেয়ের দল সেখানে আসে। তারা ছিল একে অপরের ঘনিষ্ঠ বন্ধু। মেয়েদের মধ্যে একজন, যার নাম ছিল সাবিত্রী, সে হঠাৎ মজা করে নীরজের হাত থেকে সেই বইটা কেড়ে নিয়ে অন্য একটা টেবিলে গিয়ে বসে পড়ে। নীরজ কিছু বলে না। এই ঘটনা তার জন্য নতুন কিছু ছিল না, কারণ আগেও এমন হয়েছে। সে চুপচাপ আরেকটা অনুরূপ বই তুলে নেয় আর অন্য একটা টেবিলে গিয়ে পড়তে বসে। ওই 3 জন বান্ধবীর মধ্যে একজন ছিল সঙ্গীতা। সে ব্যাপারটা দেখে চুপ করে থাকতে পারেনি। তার মনে হল সাবিত্রীর এমন আচরণ ঠিক নয়। সে সাবিত্রীকে বলে, তুই যা করলি সেটা ঠিক হয়নি। সাবিত্রী হেসে বলে, আর কিছু করিনি, একটু মজা করছিলাম। যদি কিছু বলত তাহলে ঠিকঠাক জবাব দিতাম, কিন্তু ও তো কিছু বললই না, তাই এখন পড়ুক গিয়ে। সঙ্গীতার ভেতরে তখনও অস্বস্তি। সে চুপ করে থাকতে পারে না। তখন সে নিজের টেবিল ছেড়ে উঠে যায়, সাবিত্রীর কাছ থেকে বইটা নিয়ে সরাসরি নীরজের টেবিলে যায়। বইটা নীরজের সামনে রেখে নরম গলায় বলে, আমার বান্ধবীর হয়ে আমি ক্ষমা চাইছি। নীরজ একটু অবাক হয়, তারপর হাসে, বলে, কোনো সমস্যা নেই, এটা তো বড় কিছু নয়। সঙ্গীতা মাথা নেড়ে বইটা রেখে নিজের জায়গায় ফিরে যায়। এরপর আবার নিজের বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে থাকে। দিন যায়, সময় বদলায়। ধীরে ধীরে লাইব্রেরিতে যখনই সঙ্গীতা তার বন্ধুদের সঙ্গে আসত, দেখত নীরজ আগেই সেখানে পড়ছে। সঙ্গীতা আসতেই নীরজের দিকে তাকিয়ে মুচকি হেসে ফেলত, আর সঙ্গীতা সেও হাসত। এই হাসি এক ধরনের বোঝাপড়া, এক ধরনের নীরব বন্ধুত্বে পরিণত হয়। ধীরে ধীরে তারা একে অপরকে চোখে চোখে চিনে ফেলেছিল। ঠিক তখনই একদিন সঙ্গীতা লাইব্রেরিতে আসে, কিন্তু এইবার তার সঙ্গে কোনো বান্ধবী ছিল না। অন্যদিকে নীরজ আগেই এসে এক টেবিলে বসে পড়ছিল। সঙ্গীতা একটু চারপাশ দেখে নিয়ে তার পাশের টেবিলে গিয়ে চুপচাপ বসে পড়ে। কিছুক্ষণ পর সঙ্গীতা নিজেই নীরজের দিকে তাকিয়ে একটু হেসে বলে, তুমি প্রতিদিন এখানে পড়তে আসো, তাই না? নীরজ একটু অবাক হয়ে মুখ তুলে তাকায়, তারপর মাথা নেড়ে বলে, হ্যাঁ, আমি প্রায় প্রতিদিনই আসি। এখানে পড়তে বেশ শান্ত লাগে। এরপর ধীরে ধীরে তাদের মধ্যে কথোপকথন শুরু হয়। আলাপচারিতার এক পর্যায়ে নীরজ বলে, আমি বিহারের ছেলে, এখানে দিল্লিতে পড়াশোনার জন্য এসেছি। মা বাবা থেকে থেকে টাকা পাঠান, তাই খুব সীমিত খরচে থাকতে হয়। সব বই কেনা সম্ভব নয়, তাই এই লাইব্রেরিটাই আমার সবচেয়ে বড় ভরসা। এখানে পড়ে সময় কেটে যায়। সঙ্গীতা তখন একটু হেসে বলে, আমি উত্তরপ্রদেশের মেয়ে, তবে আমাদের পরিবার এখন দিল্লিতেই থাকে। আমার বাবা ব্যবসা করেন, আমি এখানেই পড়াশোনা করি। মাঝে মাঝে লাইব্রেরিতে চলে আসি, বাড়িতে অনেক সময় মন বসে না। এরপর তারা অনেকক্ষণ গল্প করে। কথার ফাঁকে ফোন নম্বরও আদান প্রদান হয়। সেদিনের পর থেকে তাদের মধ্যে একটা আলাদা বন্ধন তৈরি হয়। প্রতিদিন লাইব্রেরিতে দেখা হওয়া, পাশাপাশি বসে পড়া,
মাঝে মাঝে মেসেজে কথা, ফোনে কথা, ধীরে ধীরে সম্পর্কটা বন্ধুত্ব ছাড়িয়ে আরও কিছু হয়ে উঠতে থাকে। সময় গড়িয়ে যায়, 1 বছর কেটে যায়। এই 1 বছরে নীরজ আর সঙ্গীতার মধ্যে অনেক গভীর বন্ধুত্ব তৈরি হয়। কিন্তু এই বন্ধুত্বের আড়ালেই একটা নীরব ভালোবাসা গড়ে ওঠে, কেউ কাউকে প্রকাশ করে না। নীরজ ভাবে, আমি তো গরিব ঘরের ছেলে, ওর মতো একটা ভালো পরিবারের মেয়েকে আমি কিভাবে বলবো আমার মনের কথা। আর সঙ্গীতা ভাবে, ও যদি না ভাবে আমি কোনো কিছু নিয়ে জোর করছি, যদি ওর অবস্থান বিবেচনায় ও আঘাত পায়। এই দোটানার ভেতরেই কাটে তাদের প্রতিদিন, কিন্তু তবুও একটা অদৃশ্য টান যেন দুজনকেই একসঙ্গে বেঁধে রেখেছে। তখনই একদিন এক সন্ধ্যায়, যখন সূর্য ডুবে গিয়েছে, আকাশে অন্ধকার নেমে এসেছে, তখন নীরজ লাইব্রেরি থেকে বেরিয়ে রাস্তার ধারে হাঁটছিল। পেছন থেকে একটা মিষ্টি কণ্ঠ ভেসে আসে, নীরজ, 1 মিনিট দাঁড়াও তো। সে ফিরে তাকিয়ে দেখে সঙ্গীতা দাঁড়িয়ে আছে, হালকা সালোয়ার কামিজে, চোখে এক ধরনের দৃঢ়তা। নীরজ অবাক হয়ে বলে, তুমি এখানে একা? সঙ্গীতা একটু এগিয়ে আসে, তারপর বলল, আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই, একেবারে মন থেকে। নীরজ তখন নিজের ঘরে বসে পড়াশোনা করছিল। হঠাৎ করেই তার মোবাইল বেজে ওঠে। স্ক্রিনে ভেসে ওঠে পরিচিত নাম, সঙ্গীতা। সে ফোন ধরে, হ্যালো নীরজ। ওপাশ থেকে সঙ্গীতার কণ্ঠ ভেসে আসে, নীরজ, একটু কি তুমি আমার বাড়িতে আসবে? নীরজ একটু অবাক হয়ে বলে, তোমার বাড়ি হঠাৎ? সঙ্গীতা একটু চুপ করে থেকে বলে, আজ মা, বাবা আর দাদা সবাই এক আত্মীয়র বিয়েতে গেছে। বাড়িতে আমি একা, ভয় লাগছে, মনটাও কেমন করছে। ভাবলাম তুমি এলে দুজনে একসঙ্গে বসে পড়া যাবে, সময়ও ভালো কাটবে। নীরজ দ্বিধায় পড়ে যায়। সে বলে, না, মানে এইভাবে হঠাৎ। সঙ্গীতার গলায় একটু অভিমানের সুর, এই তো আমাদের বন্ধুত্ব, আমি একা, আর তুমি একবার আসতেও পারবে না? নীরজ কিছুক্ষণ চুপ থেকে বলে, আচ্ছা ঠিক আছে সঙ্গীতা, আমি আসছি। ফোনটা কেটে দেয় সে। তারপর ধীরে ধীরে সঙ্গীতার বাড়ির দিকে হাঁটা শুরু করে। এদিকে অনেকক্ষণ কেটে গেলেও নীরজ এসে পৌঁছায় না। সঙ্গীতা তখন বারান্দায় দাঁড়িয়ে পথের দিকে চেয়ে থাকে। অপেক্ষা করতে করতে সে আবার ফোন করে নীরজকে, তুমি এখনো এলে না, কতক্ষণ হয়ে গেল? সঙ্গীতা একটু উদ্বিগ্ন স্বরে। নীরজ ফোন ধরে শান্ত গলায় বলে, আর বেশি দেরি নেই, আমি একেবারে কাছাকাছি এসে গেছি। এই কথা শুনে সঙ্গীতা গেটের কাছে এসে দাঁড়ায়। আর কিছুক্ষণ পরেই সে দেখে একজন ছেলে দূর থেকে হেঁটে আসছে। সে একটু ভালো করে তাকিয়ে দেখে ওই তো নীরজ, ধীরে ধীরে হেঁটে আসছে, কাঁধে ব্যাগ। সঙ্গে সঙ্গেই সঙ্গীতার মুখে বিস্ময়ের ছাপ পড়ে। সে ভাবে, এত দূর থেকে প্রায় 3.5 কিলোমিটার পথ এই ছেলেটা পায়ে হেঁটে এসেছে, কেবল আমার জন্য। নীরজ সামনে এসে পৌঁছায়, ক্লান্ত কিন্তু মুখে এক ধরনের প্রশান্তি। সঙ্গীতা একটু আবেগঘন কণ্ঠে বলে, তুমি হাঁটতে হাঁটতে এলে? রিকশা বা কিছু নাওনি? নীরজ হালকা হাসি দিয়ে বলে, ভাবলাম টাকা বাঁচাই, তুমি তো বলেছিলে একসঙ্গে পড়ব, আর তুমি একা আছো, তো চলে এলাম। এই নীরব ত্যাগ, এই চুপচাপ ভালোবাসা সঙ্গীতার চোখে আলাদা অর্থ পায়। সে আর কিছু বলে না, শুধু হালকা হাসে। তারপর ধীরে ধীরে দুজন একসঙ্গে বাড়ির ভেতরে প্রবেশ করে। নীরজ যখন সঙ্গীতার খুব কাছাকাছি এসে পৌঁছায়, তখন সঙ্গীতা একটু রাগী গলায় বলে ওঠে, তুমি হেঁটে এলেও অটো নিলে হতো না? নীরজ হালকা হাসি দিয়ে বলে, আমার মা বাবা গ্রামে থাকেন, খুবই সাধারণ কৃষক, ক্ষেত খামার করে দিন চলে আমাদের, তাই আমি চেষ্টা করি যতটা পারি খরচ বাঁচাতে, তাই হেঁটেই এলাম। সঙ্গীতা তখন বলে, আচ্ছা এসব কথা থাক, এখন তাড়াতাড়ি ভেতরে চলো, যদি পাড়াপড়শিরা দেখে ফেলে যে কারো ছেলে এসেছে তাহলে বাড়িতে জানিয়ে দেবে, তখন বাবার রাগে কাণ্ড হবে। বলেই সে নীরজের হাত ধরে তাকে বাড়ির ভেতর নিয়ে যায়। ভিতরে ঢুকতেই নীরজ দেখে টেবিলের ওপর নানা রকমের মুখরোচক খাবার সাজানো। সঙ্গীতা একটু হাসি মুখে বলে, আমি জানতাম তুমি আসবে, তাই আগেই রান্না করে রেখেছিলাম। নীরজ একটু লজ্জা পেয়ে বলে, না না, এসব খাওয়া মানে কষ্ট হয়েছে তোমার। সঙ্গীতা গম্ভীর হয়ে বলে, এই খাবার আমি মন থেকে বানিয়েছি তোমার জন্য, প্লিজ খেয়ে নাও নীরজ। নীরজ যে নিজেও সঙ্গীতাকে ভালোবাসত, তার চোখে একটা কোমলতা আসে। সে আর না করে না,
দুজন একসঙ্গে বসে খাবার খায়, গল্প করে, হাসে। খাওয়া শেষে নীরজ বলে, রাত অনেক হয়ে গেছে সঙ্গীতা, এখন আমি যাই। রাত 11টা তো বেজেই গেছে, এখানে থাকা ঠিক হবে না। সে উঠে দাঁড়ায়, দরজার দিকে হাঁটা দেয়, কিন্তু হঠাৎই পেছন থেকে সঙ্গীতা তার হাত ধরে। নীরজ ফিরে তাকায়। সঙ্গীতা তার দিকে চোখে চোখ রেখে বলে, নীরজ, আজ আমি তোমাকে একটা খুব জরুরি কথা বলতে চাই। নীরজ চমকে ওঠে, কি বলবে বলো সঙ্গীতা। সঙ্গীতা ধীরে ধীরে বলে, নীরজ, আমি তোমাকে খুব ভালোবাসি। আমি আমার গোটা জীবন তোমার সঙ্গেই কাটাতে চাই। নীরজও স্তব্ধ হয়ে যায়। সে বলে, সঙ্গীতা, তুমি জানো না আমি কেমন পরিবার থেকে এসেছি। তোমার পরিবার ধনী, আমি তো কিছুই না। আমি চাই না তোমার কষ্ট হোক। সঙ্গীতা কেঁদে ফেলে। কাঁদতে কাঁদতেই বলে, তুমি যদি আমাকে না পাও তাহলে আমি বাঁচতে পারবো না। আমি সব ছেড়ে তোমার সঙ্গে থাকতে চাই। নীরজ কিছুক্ষণ চুপ করে থেকে ধীরে ধীরে বলে, ঠিক আছে সঙ্গীতা, আমি তো তোমাকে অনেক দিন ধরেই ভালোবাসি, কিন্তু ভয় পেতাম যদি তুমি মেনে না নাও। এই বলে সে সঙ্গীতার হাত ধরে। সঙ্গীতা তার বুকে মাথা রাখে। দুজন বসে গল্প করে নীরব ভালোবাসা ভাগ করে নেয়। কখন যে রাত কেটে ভোর হয়ে যায় তারা টেরও পায় না। ভোর 4টের দিকে নীরজের চোখ খুলে যায়। ঘড়ি দেখে উঠে দাঁড়ায়। সে বলে, সঙ্গীতা, এখন আমি যাই। তোমার পরিবার যদি এসে পড়ে তাহলে খুব সমস্যা হবে। সঙ্গীতা জিজ্ঞেস করে, 1 কাপ চা খেয়ে যাও। নীরজ হাসে, না, আজ নয়, পরে খাও। সে বেরিয়ে যায়। এরপর দুজনের মধ্যে গভীর সম্পর্ক গড়ে ওঠে। তবে নীরজ এক শর্ত দেয়, যতদিন না আমি ভালো চাকরি পাই ততদিন বিয়ে নয়। সময় গড়াতে থাকে। তাদের সম্পর্কের 2 বছর পেরিয়ে যায়। অবশেষে একদিন নীরজ একটি বড় কোম্পানিতে ভালো চাকরি পায়। আর সেই দিনই সঙ্গীতা তার নিজের ব্যাগ গুছিয়ে সোজা নীরজের রুমে এসে হাজির হয়। দরজায় কড়া নাড়ে। নীরজ দরজা খোলে, দেখে সঙ্গীতা সামনে দাঁড়িয়ে। আশ্চর্য হয়ে জিজ্ঞেস করে, তুমি এখানে এইভাবে? সঙ্গীতা হাসি মুখে বলে, আর না নীরজ, এবার আমি তোমার সঙ্গেই থাকব। আমি তো আগেই বলেছিলাম তুমি যেখানে থাকবে আমি সেখানে থাকব। সঙ্গীতা দরজার সামনে দাঁড়িয়েছিল, ছোট একটা ব্যাগ হাতে নিয়ে। তার চোখে আত্মবিশ্বাস, কণ্ঠে দৃঢ়তা। সে বলল, হ্যাঁ নীরজ, আমি আজ আমার ঘর ছেড়ে এসেছি। আমার সব জিনিস এই ব্যাগে রয়েছে। তুমিও তো এখন চাকরিতে ঢুকে গেছ, তাই আমাদের সম্পর্কের পথে এখন আর কোনো বাধা নেই। তুমি বলেছিলে না, সময় এলে তুমি আমায় বিয়ে করবে। এবার তোমার সেই প্রতিশ্রুতি পালনের সময় এসেছে। নীরজ কিছুক্ষণ চুপ করে রইল। চোখ নামিয়ে মাটির দিকে তাকিয়ে ভাবতে লাগল। কিন্তু এক মুহূর্ত পর সে মাথা তুলে সঙ্গীতার চোখে চোখ রেখে বলল, ঠিক আছে সঙ্গীতা, যদি তুমি সত্যিই এতটা মন থেকে চাও তবে আমি প্রস্তুত। আমরা দুজনেই বিয়ে করব এবং একসঙ্গে জীবন শুরু করব। এই কথা বলেই নীরজ সোজা তার ফোনটা হাতে নেয় এবং বাড়িতে মাকে ফোন করে সব কথা জানায়। মা ফোন ধরে, হ্যাঁ রে বাবা, কেমন আছিস? কি হয়েছে? নীরজ বলল, মা, আমি এখন একটা কথা বলতে চাই। আমি একজন মেয়েকে ভালোবাসি, তার নাম সঙ্গীতা। সে রাজি আছে এবং আজ সে বাড়ি ছেড়ে আমার কাছে এসেছে। আমি তাকে বিয়ে করতে চাই। এ কথা শুনে মা একটু চিন্তিত স্বরে বলে, বাবা, তোদের মধ্যে যদি সত্যিকারের ভালোবাসা থাকে তাহলে ঠিক আছে, কিন্তু দেখিস কোনো বিপদে না পড়িস। তুই তো জানিস তোদের বড় ভাই আমাদের নিজের খরচে চালায়, আর আমরা নিজেরা তো কিছু করতে পারি না। তুই যদি ভুল সিদ্ধান্ত নিস তবে অনেক কষ্টে পড়বি রে। নীরজ শান্তভাবে বলে, মা, আমি এখন একটা ভালো চাকরিতে আছি। আমি আর কষ্টে থাকব না। আমি আর সঙ্গীতা মিলে আমাদের জীবন নিজে হাতে গড়ব। আর মেয়েটাও পুরোপুরি রাজি, ওকে জোর করে কিছুই করা হয়নি। বাবা তখন ফোনে বলেন, যদি সবকিছু মন থেকে ঠিক মনে করিস তাহলে যা তোর মন চায় তাই কর। আমরা তোদের সুখেই খুশি। এই আশীর্বাদ পেয়ে নীরজ ও সঙ্গীতা দুজনেই বেশ আনন্দিত হয়ে যায়। এরপর তারা সোজা রেজিস্ট্রি অফিসে যায় এবং সেখানে আইনত বিয়ে করে। সঙ্গীতা একজোড়া লাল চুড়ি পরে, মাথায় সিঁদুর কেটে নতুন জীবনের পথে পা বাড়ায়। বিয়ের পর তারা দুজনে একটা ছোট্ট ফ্ল্যাটে থাকতে শুরু করে। নতুন সংসার, নতুন জীবন, কিন্তু ভালোবাসা, আস্থা আর সম্মানের কোনো কমতি ছিল না।
নীরজ সকালে অফিস যেত আর সঙ্গীতা তার জন্য দুপুরের খাবার তৈরি করত। সন্ধেবেলা দুজনে একসঙ্গে ছাদে বসে চা খেত, গল্প করত সেই লাইব্রেরির দিনগুলো নিয়ে। তাদের প্রেম কোনো বিলাসী স্বপ্ন ছিল না, বরং বাস্তবতার মাটিতে দাঁড়িয়ে থাকা এক দৃঢ় ভালোবাসা ছিল। একটা সাধারণ কৃষক পরিবার থেকে উঠে আসা ছেলেটা আর এক ব্যবসায়ী কন্যা, যারা সমাজের চোখ উপেক্ষা করে গড়ে তুলেছিল এক সুনিবিড়, দৃঢ় আর সুন্দর ভালোবাসার সংসার। নীরজের পরিবার যখন তার সিদ্ধান্তে সম্মতি দিয়ে বলেছিল, বেচারা যেমন তোকে ঠিক মনে হয় তেমনি কর, তখনও পর্যন্ত সবকিছু সহজ ও সুন্দর মনে হচ্ছিল। কিন্তু সঙ্গীতার পরিবারের প্রতিক্রিয়া ছিল একেবারেই ভিন্ন। তার বাবা রাগে ফেটে পড়েন। তিনি বলেন, যদি আমাদের একটাও কথা তুই না মানিস, তাহলে আমাদের সঙ্গে তোর আর কোনো সম্পর্ক নেই। তুই এখন থেকে ওই ছেলের বউ, ওর সঙ্গেই তোর জীবন কাটা উচিত। আমাদের কাছে ফেরার দরজা বন্ধ। আর কখনো আমাদের সঙ্গে কোনো যোগাযোগ রাখিস না। সঙ্গীতা কেঁদে পড়ে, কিন্তু সে জানত যে তার সিদ্ধান্ত ভুল নয়। সে মন থেকে নীরজকে ভালোবাসে এবং তার এই জীবন বেছে নিয়েছে ভালোবাসা দিয়েই। এই ঘটনার পর নীরজ ও সঙ্গীতা একসঙ্গে জীবন কাটাতে শুরু করে। তারা আইনত বিবাহ সম্পন্ন করে আর একসাথে ছোট একটা ফ্ল্যাটে থাকতে শুরু করে দিল্লির ভেতরে। নীরজ আগেই একটা ভালো চাকরি পেয়ে গিয়েছিল আর কিছু দিনের মধ্যেই সঙ্গীতাও একটা বেসরকারি সংস্থায় চাকরি পেয়ে যায়। তাদের জীবন তখন একদম সুশৃঙ্খলভাবে চলতে থাকে। সকালে দুজনেই নিজের কাজে বেরিয়ে পড়ত, সন্ধ্যাবেলায় ফিরে একসঙ্গে রান্না করত, খেত, সিনেমা দেখত, গল্প করত, একেবারে স্বপ্নের মতো সংসার। কিছু দিনের মধ্যে তারা দিল্লির ভেতরে নিজেদের একটি ছোট কিন্তু সাজানো গোছানো ফ্ল্যাট কিনে ফেলে। নিজেদের উপার্জনেই তারা সেই ফ্ল্যাটের কিস্তি দিত আর সংসারের খুঁটিনাটি চালাত। তাদের বিয়ের 4 বছর কেটে যায় এইভাবে। এই 4 বছরে তাদের ভালোবাসা আরও গভীর হয়, কিন্তু একটি বিষয় ছিল যেটা নিয়ে মাঝে মাঝে কথা কাটাকাটি হতো। নীরজ বারবার বলত, সঙ্গীতা, আমাদের এখন একটা সন্তান নেওয়ার কথা ভাবা উচিত। এখন আমরা স্থিতিশীল, দুজনের আয় আছে, একটা ঘর আছে। কিন্তু সঙ্গীতা বারবার মৃদু গলায় বলত, নীরজ, আমি জানি তুমি বাবা হতে চাও, কিন্তু আমি এখনই মা হতে চাই না। আমি চাই আমাদের জীবনটা আরও একটু সুসংগঠিত হোক। আমি চাই আমাদের সন্তানের জন্ম হোক এমন এক পরিবেশে যেখানে ও কখনো অভাব বোঝে না, নিরাপত্তাহীনতা বোঝে না। সে আরও বলত, একটা সন্তান মানে শুধুমাত্র ভালোবাসা নয়, তার মানে দায়িত্ব। আমি চাই না আমাদের সন্তান এমন এক জীবনে আসুক যেখানে ওকে সংকোচে বড় হতে হয় কিংবা বাবা মাকে কাজ আর সময়ের টানাপোড়েনে হারিয়ে ফেলতে হয়। নীরজ যদিও কখনো জোর করত না, কিন্তু তার চোখে মাঝে মাঝে হতাশার ছায়া দেখা যেত। তবুও সে সঙ্গীতাকে বুঝত এবং বলত, ভালোবাসা মানে শুধু চাওয়া নয়, মানে বুঝে নেওয়াও। আমি তোমার সিদ্ধান্তে সম্মান করি সঙ্গীতা, শুধু আশা করি একদিন তুমি নিজেই বলবে, নীরজ, আমি প্রস্তুত। এইভাবেই চলতে থাকে তাদের দাম্পত্য জীবন, ভালোবাসা, বোঝাপড়া আর পরস্পরের পাশে থাকার অটুট অঙ্গীকার নিয়ে। সঙ্গীতা আর নীরজ অনেক বুঝে নিয়েছিল, আমরা তো কোনো রকমে জীবন কাটিয়ে নেব, কিন্তু যদি এমন অবস্থার মধ্যে একটা সন্তান জন্ম নেয় তবে তার জীবনে বড় প্রভাব পড়বে। তাই আগে নিজেদের জীবনে ভালোভাবে সেটল করি, তারপর সন্তান। এই ভাবনা থেকেই তারা দুজনেই পরিশ্রম করে ভালো উপার্জন করতে থাকে। কিন্তু জীবন সবসময় পরিকল্পনা অনুযায়ী চলে না। এক সন্ধ্যায় নীরজ অফিস থেকে মোটরবাইকে ফিরছিল, তখনই তার ভয়ানক এক অ্যাক্সিডেন্ট ঘটে। এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই সঙ্গীতার পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। হাসপাতালে গিয়ে সে দেখে নীরজের কোমরের নিচের অংশ পুরো প্যারালাইজড হয়ে গেছে। ডাক্তার বলেন, যদি ভালোভাবে দেখাশোনা করা হয়, সময়মতো ওষুধ দেওয়া হয়, শরীর নাড়াচাড়া করানো হয়, তবে কিছুটা উন্নতি হতে পারে। তবে নিয়মিত যত্ন নিতে হবে। সঙ্গীতা মাথা নেড়ে সম্মতি জানায়। সে নীরজকে বাড়ি নিয়ে আসে, নিজের কাজ আর স্বামীর যত্ন একসাথে চালানোর চেষ্টা করে। কিন্তু চাকরি এবং সেবা দুটোই একসাথে সামলানো তার পক্ষে সম্ভব হচ্ছিল না। তাই সে আশেপাশে খোঁজ নিতে শুরু করে একজন বিশ্বস্ত গৃহপরিচারিকার জন্য। তখন এক প্রতিবেশী তাকে বলেন, একজন ভদ্রমহিলা আছেন, পুষ্পা, খুব ভালোভাবে কাজ করেন, ভীষণ সৎ এবং সহজ সরল। সঙ্গীতা তখন পুষ্পার সঙ্গে ফোনে যোগাযোগ করে। পুষ্পা সদ্য বিধবা
একটি ছোট ছেলেকে নিয়ে জীবিকা নির্বাহের চেষ্টা করছে। সঙ্গীতা তাকে বলে, তুমি আমার বাড়িতেই থেকে যাও, রান্নাঘরের পাশে একটা ছোট ঘর আছে, তুমি আর তোমার ছেলে সেখানেই থেকো। আমার স্বামীর দেখভাল করতে হবে, তাই একজন বিশ্বস্ত মানুষের দরকার। পুষ্পা খুব খুশি হয়। এতদিন সে ভাড়া বাড়িতে থাকত, এখন তার থাকা, কাজ আর নিরাপত্তা সব এক জায়গায় মিলছে। সে বলে, ঠিক আছে ম্যাডাম, আমি আগামীকাল সন্ধ্যায় চলে আসব সব কিছু নিয়ে। পরদিন সঙ্গীতা যখন অফিসে থাকে, তখন সন্ধ্যায় পুষ্পার ফোন আসে। সে বলে, ম্যাডাম, আমি আপনার দরজার সামনে দাঁড়িয়ে আছি, কিভাবে ঢুকব? সঙ্গীতা উত্তর দেয়, ঘরের সামনে একটা গামলা রাখা আছে, তার নিচে চাবি আছে, সেটা নিয়ে দরজা খোলো। পুষ্পা চাবি নিয়ে ঘরে ঢুকে যায়। ভিতরে গিয়ে সে দেখে নীরজ শয্যাশায়ী, একদম নিস্তেজ। সে সঙ্গীতার নির্দেশ অনুযায়ী যত্ন নেওয়া শুরু করে। রাতের দিকে সঙ্গীতা বাড়ি ফিরে আসে, পুষ্পাকে পুরো কাজ বুঝিয়ে দেয়, বলে, যখনই আমার স্বামী ডাকবে তার কাছে যেও, ওষুধ, মালিশ, খাবার সব ঠিক সময় দেবে। দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, 6 মাস কেটে যায় এইভাবে। এই 6 মাসে অনেক কিছু বদলে গেছে। সঙ্গীতা এখন আর নীরজের ঘরে যায় না। নীরজ তাকে বারবার ডাকে, কিন্তু সে যায় না। সে নিজের ঘরে একা সময় কাটায়। পুষ্পা নিয়ম মাফিক তার যত্ন নেয়, স্যালারি পায়, কাজ করে যায়। কিন্তু নীরজ লক্ষ্য করে তার স্ত্রী আর আগের মতো নেই। সে যেন ইচ্ছাকৃতভাবে দূরে সরে যাচ্ছে। এর কারণ ছিল অফিসের একজন সহকর্মী। সেই ছেলেটি সঙ্গীতার সঙ্গে হাসিখুশি কথা বলত, আর ধীরে ধীরে সঙ্গীতা তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। তার মনে প্রেম জাগে, যা সে আগে নীরজের জন্য অনুভব করত। এখন তার মনের জায়গা দখল করেছে অন্য কেউ। আর এই কারণেই সে তার অসুস্থ স্বামীর প্রতি উদাসীন হয়ে পড়ে। এমন এক সন্ধ্যায় সঙ্গীতা অফিস থেকে ফিরে হঠাৎ করেই ট্রলি ব্যাগ বের করে নিজের জামাকাপড় গুছিয়ে নিতে শুরু করে। পুষ্পা তখন ট্রলি ব্যাগ গোছাতে ব্যস্ত সঙ্গীতাকে প্রশ্ন করে, ম্যাডাম, আপনি কোথাও যাচ্ছেন বুঝি? সঙ্গীতা একবার চোখ তোলে, তারপর ধীরে বলে, না পুষ্পা, আমি কোথাও যাচ্ছি না, বরং আমি এই বাড়ি চিরতরে ছেড়ে চলে যাচ্ছি। আমার স্বামীর এই অসুস্থতা আমি আর সহ্য করতে পারছি না। এই মাসের বেতন আমি তোমাকে দিয়ে দিয়েছি। এই মাস শেষ হলে তুমিও এই বাড়ি ছেড়ে চলে যেও, আর আমার শ্বশুরবাড়ির লোকজনকে খবর দিয়ে দিও, তারা এসে ব্যবস্থা করে নেবে। এই কথা শুনে পুষ্পার পায়ের নিচের মাটি যেন সরে যায়। এতদিন ধরে সে নীরজের মুখে তার স্ত্রীর প্রশংসা শুনেছে। সে তাকে বলত, আমার স্ত্রী সঙ্গীতা আমাকে তখন গ্রহণ করেছে যখন আমার কিছুই ছিল না। আমি ওকে ভালোবাসি, ও আমার জীবনের শ্রেষ্ঠ সিদ্ধান্ত। এই কথা শুনে পুষ্পা আবেগে কেঁপে ওঠে। সে প্রশ্ন করে, ম্যাডাম, মালিক তো আপনাকে অনেক ভালোবাসেন, তাহলে আপনি এমন করলেন কেন? সঙ্গীতা তখন এক নিঃশ্বাসে সব বলে দেয়, পুষ্পা, এই মানুষ আর ভালো হবে না। ডাক্তারেরা বলেছিল 6 মাস যত্ন নিলে উন্নতি হবে, কিন্তু কিছুই হয়নি। আমি কি সারা জীবন একজন পক্ষাঘাতগ্রস্ত মানুষকে বয়ে বেড়াবো? আমারও তো জীবন আছে, আমি আমার জীবনটা নষ্ট করতে পারবো না। আমার অফিসে এক ছেলেকে ভালো লেগে গেছে, নাম বিশাল। 2 মাস আগে সে আমাকে প্রেমের প্রস্তাব দিয়েছিল। তারপর থেকে আমরা একসাথে লিভ ইন করছি। তাই আমি এখন ওর সঙ্গে নতুন জীবন শুরু করব। তুমি শুধু নীরজকে এটা জানিয়ে দিও, আমি নিজে বলতে পারবো না। এই কথা বলে সঙ্গীতা নির্দয়ভাবে চলে যায়। পুষ্পা ভেঙে পড়ে। সে জানে নীরজ কতটা সঙ্গীতাকে ভালোবাসত। তার ভালোবাসা, ত্যাগ সব যেন মাটি হয়ে গেল। সে ভাবতে থাকে, এই কথা সে কিভাবে বলবে? কিভাবে সে বলবে যে যার জন্য মানুষটা আজ পক্ষাঘাতগ্রস্ত হয়েও বেঁচে থাকতে চেয়েছিল, সেই তাকে ছেড়ে চলে গেছে? রাত তখন 10টা থেকে 11টা। হঠাৎ নীরজ ডাকতে শুরু করে, সঙ্গীতা, সঙ্গীতা, জল দাও, আমার গলা শুকিয়ে যাচ্ছে। কিন্তু সঙ্গীতা তো ঘরেই নেই। পুষ্পা প্রথমে চুপ করে থাকে। নীরজ আবার ডাকে, আরও জোরে, অসহায়ের মতো। পুষ্পার আর সহ্য হয় না। সে উঠে কিচেন থেকে এক গ্লাস জল এনে সোজা নীরজের ঘরে যায়। নীরজ অবাক চোখে পুষ্পাকে দেখে জিজ্ঞেস করে, সঙ্গীতা কোথায়? আজ সারাদিন দেখি না, কিছু বলল না, কোথায় গেল? পুষ্পা কিছুক্ষণ চুপ থাকে। তার কণ্ঠ ধরে আসে। সে শুধু বলে, স্যার, জল খান।
আপনি আগে জল খান। নীরজ চোখ মেলে চারপাশটা তাকাতেই প্রথমেই যা চোখে পড়ল তা হল পুষ্পার উদ্বিগ্ন মুখ। সে ধীরে ধীরে তার হাতে একটি গ্লাস বাড়িয়ে দিল। সাহেব, জলটা খেয়ে নিন। নীরজ নিঃশব্দে সেই জল খেয়ে আবার জিজ্ঞেস করল, পুষ্পা, তোমার মালকিন সঙ্গীতা কোথায় গেল? সে তো কিছুক্ষণ আগেও ঘরের ভেতর ছিল। এই প্রশ্ন শুনে পুষ্পা থমকে গেল, চোখ ভিজে উঠল, গলার স্বর ভারী হয়ে গেল। সে একটুখানি কাঁপা কাঁপা গলায় বলল, সাহেব, তিনি চলে গেছেন, আপনাকে ছেড়ে। নীরজ বিশ্বাস করতে পারছিল না। না, এটা কি করে সম্ভব? আমি তো ঠিক ৮টার সময় ওর গলার আওয়াজ শুনেছিলাম। পুষ্পা কাঁদতে কাঁদতেই বলল, হ্যাঁ সাহেব, তিনি আপনার অসুস্থতায় ধৈর্য হারিয়ে ফেলেছেন। ওনার জন্য আপনার এই ভালোবাসা, সেবা সবকিছুই যেন একসময়ে ব্যর্থ হয়ে গিয়েছিল। এই সত্যি শুনে নীরজের চোখে জল চলে আসে। পুষ্পা কাছে এগিয়ে আসে, তার হাত নিজের হাতে নিয়ে শান্ত গলায় বলে, আপনি দুশ্চিন্তা করবেন না, আমি আছি, আমি সব সামলে নেব, আপনাকে কষ্ট পেতে দেব না। নীরজ অশ্রুসজল নয়নে বলে, পুষ্পা, এমন হলে আমার পরিবারের লোকদের খবর দাও, আমি তাদের সঙ্গে ফিরে যাব। তুমি কেন আমার জন্য এত কষ্ট করবে? পুষ্পা দৃঢ় গলায় বলল, না সাহেব, আপনি আমার মালিক, এই ঘরে আমি কাজ করি, আপনার যত্ন নেওয়া আমার দায়িত্ব। আপনি সুস্থ হয়ে উঠুন, তারপর আপনি চাইলে চলে যাবেন, কিন্তু এখন আমাকে থাকতে দিন। এই রকমভাবে দিন কাটতে লাগল। পুষ্পা প্রতিদিন ঘর সামলাত, বাইরে বাড়ি বাড়ি কাজ করত, সেখান থেকে যা সামান্য রোজগার হতো তা দিয়ে ওষুধপত্র, খাবার কিনত। এইভাবে ৩-৪ বছর কেটে যায়। একদিন সকালে নীরজ নিজের পায়ে দাঁড়িয়ে আয়নার সামনে দাঁড়িয়ে বুঝতে পারে সে আর সেই অসুস্থ মানুষটা নেই, সে সম্পূর্ণ সুস্থ। পুষ্পার দিকে তাকিয়ে বলে, পুষ্পা, তোমার জন্যই আমি আজ এই জায়গায় দাঁড়িয়ে আছি। তোমাকে আর অন্যের বাড়ি কাজ করতে হবে না, আমি এখন থেকে কাজ করব, তুমি শুধু ঘর দেখো। পুষ্পা কিছুটা হাসল, কিন্তু বলল, না সাহেব, আপনি এখন ভালো আছেন, নিজের জীবন গুছিয়ে নিন, নতুন করে বিয়ে করুন, আমি আমার মতো থাকব। নীরজ ধীরে ধীরে তার সামনে গিয়ে বলে, পুষ্পা, আমি তখনই সিদ্ধান্ত নিয়েছিলাম যখন সঙ্গীতা আমায় ছেড়ে চলে গেল আর তুমি আমার পাশে দাঁড়িয়েছিলে। এত যত্ন, এত ভালোবাসা তুমি যেভাবে দিয়েছ, সেটাই প্রকৃত সঙ্গী হওয়ার প্রমাণ। আমার দ্বিতীয় স্ত্রী হবার অধিকার একমাত্র তোমারই, তুমি না চাইলে আমি বিয়েই করব না। পুষ্পা প্রথমে সংকোচে বলল, লোকে তো কত কথা বলবে সাহেব। নীরজ দৃঢ়তার সঙ্গে বলল, লোকের কথা আমি শুনতে আসিনি, আমি শুধু তোমাকে চাই, সেই নারীকে চাই যে আমার জীবন ফিরিয়ে দিয়েছে। অবশেষে পুষ্পা মাথা নিচু করে সম্মতি জানায়। তারা দুজনে বিয়ে করে ঘরেই একসাথে থাকতে শুরু করে। সময় কেটে যায়, কিন্তু সঙ্গীতার কোনো খবর নীরজ রাখে না, রাখতেও চায় না, কারণ তার জীবন এখন নতুনভাবে শুরু হয়েছে পুষ্পার সঙ্গে। এই ছিল আজকের গল্প। যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের ছোট্ট একটি সাপোর্ট আমাদের অনুপ্রেরণা দেয় আরও অনেক ভালো গল্প শোনাতে।